নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা এসে গেছি আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, কোলেস্টেরল এই নিয়ে আমরা মানে ছোট থেকে বড় সবাই চিন্তিত। আহ, এর থেকে কিভাবে আমরা রেহাই পাবো, বা এটা হলে আমরা কিভাবে তা প্রতিরোধ করব, তার মোকাবিলা করব, কি খাবো তার জন্য আজকে কিন্তু আপনার থেকে সেই টিপস আমরা নেব। আমি শুরুতে একটু জানতে চাইবো যে কোলেস্টেরল আসলে কি এবং এটা শরীরে কোথায় পাওয়া যায়। কোলেস্ট্রল আমরা এটা খুব ঘরে ঘরে আজকাল শুনি যে ব্লাড টেস্টের রিপোর্ট আসলেই সবার আগে আমরা চেক করি কোলেস্ট্রল আছে কি নেই বা কোলেস্ট্রল। এটা মানে এমন না যে খুব এজেডদের হবে, এটা মোটামুটি একটু মাঝবয়সী থেকে আমাদের বয়স্ক লোক অব্দি মানে সবার মধ্যে বেশিরভাগই আমরা চোখে পড়ে একটা ব্লাড টেস্ট করতে গেলে আমরা দেখি। আর সেটার রিজন আমাদের এনভায়রনমেন্ট বলবো, কিছুটা বলবো যে আমাদের হেরিডিটি, আর কিছুটা বলবো আমাদের খাওয়া দাওয়া। এই সমস্ত রিজনের জন্য ওই কোলেস্ট্রলটা আমাদের সত্যি মানে আমাদের ঘরে ঘরে আজকাল শোনা যায়। কিন্তু এই কোলেস্ট্রলটা অ্যাকচুয়ালি কি? কোলেস্ট্রল হলো এমন একটা ফ্যাট, যে ফ্যাটটা আমাদের খাবারের মধ্যে থেকেই হয়তো আসছে। সেই ফ্যাটটা গিয়ে আমাদের যে সেল ওয়াল গুলোতে জমা হচ্ছে। আর জমা হওয়াতে কি হচ্ছে, আমাদের এখানে কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাচ্ছে, মানে রক্তে যখন জমা হচ্ছে তখন আমাদের এলডিএল এসডিএল বলে দুটো কোলেস্ট্রল হয়, সেই লেভেলটা আমাদের ইনক্রিজ হতে থাকছে, মানে কোলেস্ট্রলের লেভেলটা বেড়ে যাচ্ছে। যেটার জন্য আমাদের হার্টের সমস্যা হয়, প্রচুর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় খুব। তো সেই জন্য আমাদের প্রথম থেকে এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে কিভাবে, সেই টিপস গুলো আমি আজকে দেবো ওখানে। নিশ্চয়ই আমরা সেই টিপস গুলোই আপনার থেকে জানবো এবং আরো অনেক প্রশ্ন আছে যার উত্তর আমরা আপনার থেকে নেব। এবার আসি একটু এইচডিএল এর ব্যাপারে, যেটা আমরা সাধারণত ভালো কোলেস্টেরল বলি। এইচডিএল এটা শরীরের জন্য কেন উপকারী? হ্যাঁ, এসডিএল যদি বলে থাকি, এসডিএল আর এলডিএল দুটো আমরা ওয়ার্ড শুনে থাকি। এসডিএল হলো হুম। গুড কোলেস্ট্রল, এলডিএল ব্যাড কোলেস্ট্রল। এই হ্যাঁ। এসডিএল হলো যে আমরা যে খাবার খাচ্ছি, এবার এই খাবারের মধ্যে থেকে যে ফ্যাটটা জমা হচ্ছে, সেটা আমাদের কি করছে, কিছুটা আমাদের ভালো জিনিসও তো থাকে, সেই ভালো ফ্যাটটাকে আমাদের অ্যাবজর্ব করছে, আচ্ছা। আমাদের শরীরে অ্যাবজর্ব করে রাখছে। তো সেই জন্য এটাকে আমরা এসডিএল বললাম। কিন্তু এই এসডিএলই আবার কি করে, এলডিএল কে বের করে দেয়। হুম। এসডিএল এই জন্য যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে ভালো, কারণ এসডিএল করে কি, এলডিএল যে ব্যাড কোলেস্ট্রলটা ঢুকছে সেটা আমাদের কি হয়, রক্তনালীর মধ্যে গিয়ে জমা হয়। জমা হওয়াতে রক্তনালীটা ছোট হয়ে যায়। ছোট হওয়াতে তখন ব্লাডটা ঠিকভাবে সেখান দিয়ে পাস করতে পারে না, আচ্ছা। তখনই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। ঝুঁকিটা বেড়ে যায়। হ্যাঁ, যদি আমাদের এসডিএল লেভেলটা ভালো থাকে তাহলে সেই এসডিএল করে কি, এলডিএলটাকে কাট ডাউন করে, কেটে সেটাকে লিভারে পাঠায়। লিভার করে কি, সেখান থেকে ওটাকে বাইরে বার করে দেয় শরীর থেকে। আচ্ছা। তো তার জন্য আমাদের ব্লাডে যখন আমরা টেস্ট করব, আমাদের জন্য এসডিএলটা ভালো থাকে সেটাকে আমাদের ফলো রাখতে হবে। ঠিক। এলডিএল অলওয়েজ যেন কম থাকে। আচ্ছা। এসডিএল একমাত্র এলডিএল কে বাইরে বার করতে সাহায্য করে। তাহলে আমাদের উচিত কি, এসডিএল যাতে বাড়ে আমাদের রক্তে, সেই দিকে আমাদের সবসময়ের জন্য ফলো রাখা। এবার প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের, যে এইচডিএল বা ভালো কোলেস্টেরল শরীরে বাড়বে কিভাবে, কি খাবো তার জন্য। হ্যাঁ, ভালো কোলেস্ট্রল বাড়ার জন্য আমাদের কিছু এখানে মানে আমরা যখন ধরা পড়ে তখন আমরা কি জিনিসটা ভাবি, তার আগে জিনিসটা ভাবি না। তো আমাদের যদি কিছু হেলদি খাবারের মধ্যে আমরা থাকি, তাহলে আমাদের কিন্তু সেই জায়গাটা বাড়তি হওয়ার আগেই কিন্তু আমরা জিনিসটাকে আমরা অ্যাভয়েড হয়ে যাব, যে না আমরা জিনিসটাকে বাড়তে দিচ্ছি না। তো তার জন্য আমাদের কিছু কিছু টিপস আছে। আমরা যে প্রত্যেকদিন খাবার খাচ্ছি, আমাদের খাবারের মধ্যে যেন সলিউবল ফাইবারটা থাকে। এই আচ্ছা। সলিউবল ফাইবারটা কিন্তু আমাদের এসডিএল লেভেলটাকে বাড়ায়, এলডিএল লেভেলটাকে কম। আচ্ছা। এই জন্য আমাদের খাবার দাবারের মধ্যে, এবার সবাই তো সবসময় জানে না এই সলিউবল ফাইবারটা কি বা কি হ্যাঁ, সেটা খায়। কি? হ্যাঁ, সেটা কি? এই কোন সলিউবল খাবারে পাবো ফাইবারে আমরা? হ্যাঁ বলতে গেলে আমরা সবার আগে আমাদের মাথায় আসে ওটস, বার্লি, আচ্ছা। বিভিন্ন রকমের শাকসবজি, লেমন জাতীয় যে ফ্রুট গুলো হয় সেই ফ্রুট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এর মধ্যে যেমন মাছ পড়ছে, বাদাম পড়ছে। এই ধরনের খাবার যদি আমাদের মানে ডায়েটের লিস্টে এভরিডে থাকে না, তো অটোমেটিকই আপনার ওই এলডিএলটা বাড়তে পারবে না, এসডিএলই বাড়বে। আচ্ছা। তো এই জন্য আমাদের যখন ডায়েট চার্টটা আমরা বানাবো, আমাদের কিন্তু হ্যাঁ আজকে তাই বলে কি আমরা আমাদের লাইফস্টাইল থেকে সবকিছুকে বাদ দিয়ে শুধু একই খাবার খাবো, একদমই না। খাবো হয়তো, সেটা খুব রেয়ার টু রেয়ার। কিন্তু আমাদের ফলো রাখতে হবে যেন এই হেলদি ফুড গুলোকে আমরা আমাদের ডায়েট চার্টের মধ্যে রাখি। এই সলিউবল ফাইবারটা যদি আমাদের শরীরে থাকে, ও কিন্তু এলডিএল কে বাড়াতে দেবে না, এসডিএল কে বাড়াতে দেবে। আর এসডিএল বাড়তে থাকা মানে এলডিএল কিছুতেই আমাদের শরীরে ওটাকে অ্যাবজর্ব হতে পারবে না, তো জমতে পারবে। আচ্ছা। আচ্ছা। আর কোলেস্টেরল এই যে বেড়ে যায়, আমরা রিপোর্টে দেখতে পাই কোলেস্টেরল বেশি এসেছে। তো এটার প্রধান কারণ কি লাইফস্টাইলগত কিছু অনভ্যাস, বা খুব খারাপ কিছু অভ্যাস এই জাতীয়? অনেকগুলো রিজন আছে, হয়তো হতে পারে আপনার ঘুম ঠিক মতন হয় না।
ঘুম আচ্ছা। খাওয়া দাওয়া করছেন কিন্তু ঘুমটা ঠিক মতো নেই। সে কিন্তু আবার এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার মধ্যে হয়তো আমাদের ফ্রাইড আইটেম বেশি খাওয়া হচ্ছে বা প্রিজারভেটিভ আইটেম খুব বেশি খাওয়া হচ্ছে। এই ধরনের খাবারগুলোতে কিন্তু ওখানে আবার এসডিএল থাকে না, এলডিএলই বেশি থাকে ওই খাবারগুলোতে। এতটা ট্রান্সফার থাকে যেগুলো আমাদের এসডিএল থাকে না, এলডিএলটা আমাদের শরীরে অর্থাৎ গিয়ে জমা মানে হচ্ছে। প্যাকেটজাত খাবার যেটা দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করা রয়েছে সেই ধরনের খাবারে কি কোলেস্ট্রল বৃদ্ধির একটা একদমই চান্স তাই। থেকে যায়? হ্যাঁ, একদমই তাই। যেরকম প্রসেস ফুড আমরা টোটালি স্টপ করতে বলি। আর ফ্রাইড আইটেম বেশি খাওয়া যাবে না। আর যে তেলটাকে আমরা মানে অ্যাবসর্ব করছি সেই তেলটাও যেন দেখতে হবে যেন ভালো তেল ইউজ করা হয়। সেটা আমি পরে বলছি কি তেল ভালো মানে আচ্ছা। আমাদের হ্যাঁ। কোলেস্ট্রল এর জন্য। কিন্তু এই জিনিসগুলো যদি একটু মেইনটেইন করা যায় আর এভরি ডে যদি আমরা এটলিস্ট সলিউবল ফাইবারটা খাই না, কিছুটা আচ্ছা। কিন্তু হেলদি থাকা যায়। এই সলিউবল ফাইবারটা আমি কেন বারবার বলছি? হ্যাঁ। এই সলিউবল ফাইবার কিন্তু কি করে এই যে ব্যাড কোলেস্ট্রলটা যে ঢুকছে আমাদের শরীরে, সলিউবল ফাইবারের মধ্যে আমি বলতেই চাইলাম ওটস আর বার্লি। হুম। এইগুলোতে কি থাকে একটা বিটা গ্লুকান বলে একটা পদার্থ থাকে। ওই বিটা আচ্ছা। গ্লুকান যে থাকে সে কিন্তু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে একটা জেলির মতন আস্তরণ তৈরি করে। আর আচ্ছা। তখন এই যে খাবারটা যে আমরা অ্যাবসর্ব করছি যেটার মধ্যে ব্যাড কোলেস্ট্রল থাকছে, তখন কি করছে আমাদের ওই বিটা গ্লুকান ওই ব্যাড কোলেস্ট্রলটাকে আমাদের বাইরে বের করে দেওয়া, স্টুলের মাধ্যমে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে। ওটা আমাদের রক্তে অ্যাবসর্ব হতে দিচ্ছে না। ফলে এইচডিএল এর পরিমাণটা এসডিএল বাড়ছে, এর পরিমাণটা বাড়ছে, এলডিএলটাকে আমার শরীর থেকে বার করে কমে দিচ্ছে। যাচ্ছে। এই জন্য কোলেস্ট্রল যাদের একবার মানে ব্লাড হুম। টেস্টের রিপোর্টে ধরা পড়ে, তাদের যদি মেডিসিন নেওয়ার স্টেজে না থাকে, তাদেরকে আমি বলবো যেন খাবার ডায়েটটা চেঞ্জ করে আর একটু এক্সারসাইজ এর মধ্যে থাকে, তাহলে মেডিসিনের স্টেজে যেতে লাগবে না। একবার মেডিসিন আচ্ছা, ধরে নিলে পরে তাকে হয়তো মানে লং টাইম সেটা থেরাপি কন্টিনিউ লাগবে, করতে হবে, তখন খুব করতে অসুবিধা থাকবে। হয়ে যায়। হ্যাঁ, একদম। তো চেষ্টা করতে হবে যদি লেভেলে থাকে তাহলে মেডিসিন নিতে হবে না, কিছু ডায়েট যদি চেঞ্জ করা হয়, লাইফস্টাইল কিছু চেঞ্জ করা হয়, সে অনেকদিন ভালো থাকবে, সুস্থ আচ্ছা। থাকবে। যেমনকি সে আচ্ছা। এমনও দেখা গেছে হিস্ট্রিতে যে সে শুধু এক্সারসাইজ করে তার কোলেস্ট্রল কমে গেছে ও, উইদাউট এনি মানে মেডিসিন। সেই অপশনও কিন্তু থাকে, যদি আমরা একটু সচেতন হ্যাঁ, হই তাহলে কিন্তু হুম, মেডিসিন ছাড়াও আপনি কোলেস্ট্রলের সঙ্গে মোকাবিলা করতে করতে পারবেন। পারা যায়। একদম। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, অনেকেই এই দর্শকরা প্রশ্ন করেন যে শুধুমাত্র কি লাইফস্টাইল নাকি জিনগত কারণ বা বংশগতি সেটাও উচ্চ কোলেস্টেরলের জন্য দায়ী হতে হ্যাঁ, পারে? একটা থাকে এই যে আচ্ছা। আমাদের এই হেরিডিটি ব্যাপারটা কিন্তু আমাদের হ্যাঁ। এই কোলেস্ট্রল একটা হ্যাবিট থাকে, হয়তো কারোর বাবার বা দাদুর ছিল। হ্যাঁ, তো মানে সেই পরিবারে যদি অনুযায়ী তার হিস্ট্রি থাকে থাকে। হ্যাঁ, তাহলে একটা কিন্তু চান্স আসে। থেকে। কিন্তু সে যদি অ্যাওয়্যার হয় ফার্স্ট থেকে যে আমার পরিবারে এরকম আছে, তাহলে আমি আচ্ছা। প্রথম থেকেই নিজেকে মেইনটেইন করে চলবো। আচ্ছা। প্রথম থেকে আমি একটুখানি এক্সারসাইজ এর মধ্যে থাকবো, হুম। হেলদি ফুড অ্যাবজর্ব করবো, ফ্রাইড আইটেম বেশি খাবো না। আমার মনে হয় সে কিছুটা ওই জিনিসটাকে ব্রেক করতে পারবে। হয়তো আচ্ছা। ধরা পড়লে যদি পড়েও একটা সময় গিয়ে, কিন্তু সেই লেভেলে যাবে না কেন, সে তো যদি মানে ডায়েটটা তার খুব ভালো থাকে। আচ্ছা। আর কোলেস্টেরল শরীরে ধরুন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখে বোঝা যায়? হ্যাঁ, যদি কোলেস্ট্রলের যেটা হয়তো হয়তো সবসময় আমরা ব্লাড টেস্ট করিনি। অনেকদিন হয়ে গেছে, ১ বছর হয়ে গেছে কোনো ব্লাড টেস্ট নেই। হ্যাঁ। তো সেই সময় আপনি হয়তো ফিল করছেন যে কোনো কাজই সেরকম করছেন না। কিন্তু একটা উইকনেস অলওয়েজ শরীরের মধ্যে একটা আচ্ছা। ঝিমঝিম, ঘুম মানে কোলেস্ট্রলের মেইন প্রধান লক্ষণই থাকবে একটা ঘুম ভাব থাকে শরীরের মধ্যে। আচ্ছা। আর খুব উইকনেস মানে নরমাল একটা 1 স্টেয়ার্স আপনি একটা ক্রস করতে গিয়ে আপনার একটা মনে হচ্ছে যেন খুব কষ্ট হবে। কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মধ্যে একটা চাপ ফিল করছেন, ব্যথা ফিল করছেন। তো সেই সময় কিন্তু ইমিডিয়েটলি চেক করাটা উচিত। ঠিক করা জরুরি। অর্থাৎ এই লক্ষণগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই লক্ষণগুলো কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, যেটা জি, মঞ্জুরি বাড়াবে। বারবার বলছেন। বারবার বলছেন, এবং আমরা প্রোগ্রামের শুরুতেও বলেছি যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু এই কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি থেকেই বাড়াবে। হতে পারে। একদম। ওটস এবং বার্লি নিয়ে তো আমরা কথা বললাম। এবার একটু রান্নার তেল সম্পর্কে যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। আ আমি রান্নার তেলের প্রসঙ্গে আসবো। তার আগে জেনে নিই একটু, আমাদের এই বাঙালি বাড়িতে ঘিয়ের পরিমাণটা বা ঘিয়ের ব্যবহারটা বেশ বেশি হয়। অনেকে মাখনের ব্যবহারটা বেশি করেন। সেই দুটো কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ক্ষতিকারক হতে পারে শরীরের জন্য? আমি এই ঘি মাখন যদি ধরুন, মাখনের থেকে ঘি অনেকটা বেটার। মানে আচ্ছা। ঘি যদিও বা নেওয়া যায়, মাখন কোনোভাবেই না। কিন্তু আচ্ছা। যদি সবকিছুকেও কাট ডাউন করি, তাহলে যদি আমরা তেল ধরি, তেলের দিক হ্যাঁ। থেকে যাই, তাহলে কিন্তু ওই এতটা রিফাইন অয়েল এত কিছু না করে সানফ্লাওয়ার অয়েল বা নরমাল মাস্টার্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, অলিভ অয়েল এগুলো ইউজ করা যেতে পারে। এবার মানে সবসময় আপনি অনেকে বলছেন পাতি সর্ষের তেলে রান্না করুন, একদম এরকম পাতি ব্যাপার? সর্ষের তেলে রান্না হোক, আচ্ছা। সেটাও ভালো। ঘিতেও আচ্ছা। ভালো কিন্তু বাটারটা একদম কোলেস্ট্রলের বাটারটা জন্য নয়। ভালো। একদম। আচ্ছা, মানে ঘি ব্যবহার করুন পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করুন, কিন্তু রিফাইন্ড অয়েল দিকে যাবেন না। দরকার নেই। এটা একটুখানি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। ক্ষতিকারক। আ
আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস হিসেবে হুম। কোন কোন খাবার কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে? হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কিন্তু কোলেস্টেরলের জন্য খুব জরুরি। আচ্ছা। এবার সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাবে আপনারা যদি মানে মাছ, বাদাম, সিডস এই জিনিসগুলো যদি খাওয়া যায় এটা কিন্তু ওমেগা 3 খুব ভালো উৎস। আর আচ্ছা। যারা কোলেস্টেরল অলরেডি হয়েছে মানে জানেন যে হুম, আপনার কোলেস্টেরল আছে, হ্যাঁ। তারা যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খান মানে ডায়েটে এভরিডে ডায়েটে যদি এটাকে রাখা যায়, হুম, মানে অনেকটা উপকার পাবেন আপনি। কারণ আপনাকে যে কোনো এসডিএল টাকে বাড়াতে হবে এলডিএল কে কমানোর জন্য। তার জন্য হ্যাঁ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের খুব ভালো উৎস হলো এসডিএল বাড়ানোর জন্য। তো সেই জন্য খুব দরকার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা। আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে প্রতিদিনের খাদ্য তালিকা মানে রেগুলার ডায়েট আমরা যা করি বা রেগুলার বাড়িতে যা খাই, কোন ধরনের ফাইবার রাখার পরামর্শ দেবেন? হ্যাঁ, যদি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য মেইন হলো আপনার সকালবেলা মর্নিং ব্রেকফাস্টটায় যেন অলওয়েজ সলিউবল ফাইবার থাকে। যেই হিসাবে আমি আচ্ছা। বললাম ওটস বার্লি সেটাকে। ওটস বার্লি, এখন হ্যাঁ। ওটস এর অনেক রকম ভাবে আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন। তার মধ্যে সব রকমের নাটস, ডেটস দিয়ে। তাহলে এখানে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাচ্ছে প্লাস ফাইবার যাচ্ছে। তো সেজন্য সেই পারপাসে কোলেস্টেরল পারপাসে খুব ভালো একটা উৎস। এছাড়া আপনি পরের দিকে একটু বেলার দিকে হয়তো একটা 1 বোল অফ একটা ভেজিটেবল খেলেন। সেই ভেজিটেবল আমাদের শরীরের জন্য মানে ফাইবার হিসাবে খুব ভালো। আপেল ভালো। কোনো লেমন জাতীয় যে ফ্রুট আছে সেই ফ্রুট গুলোও ভালো। তো এই জিনিসগুলো যদি আপনার এভরিডে ডায়েটে থাকে, মানে আপনি যদি হয়তো ওয়ান্স ইন আ উইক বা ওয়ান্স ইন আ মান্থ কোনো ফ্রাইড ফুড বা ফ্রাইড আইটেম খানও খুব একটা এফেক্ট করবে না সেই কোলেস্টেরল। আচ্ছা। কারণ আপনার এভরিডে ডায়েটটা ভালো। যে সলিউবল ফাইবারটা কি করে আমাদের ভেতরে বাজে কোলেস্টেরল যেটা ঢুকছেও সেটাকে স্টুলের মাধ্যমে বাইরে বার করে দেয়। তার জন্য সলিউবল ফাইবারটা আমাদের খুব দরকার। হ্যাঁ। আমাদের বাঙালিরা ডায়েট করতে গেলেই ডায়েটিশিয়ানদের কাছে একটা প্রশ্ন করে থাকেন, হয়তো আপনিও সেই প্রশ্নটা পেয়েছেন। সেটা হচ্ছে, রেড মিট খেতে পারবো কি? মাটন খেতে পারবো কি রবিবারে? অসংখ্যবার শুনেছি এই কথাটা। অসংখ্যবার শুনেছি হয়তো প্রচুর মানুষের এটা খুব ফেভারিট। হ্যাঁ, 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 মানে পার্সোনালি বলতে গেলে আমারও খুব ফেভারিট। হ্যাঁ। কিন্তু আমি খেতে খেতে খাই না বলব না, খাই কিন্তু ওয়ান্স ইন আ মান্থ খাই। আচ্ছা। তো সেই হিসাবে বাবা, এই সংযমটা কিন্তু শেখা উচিত, কারণ হ্যাঁ। রবিবার হলেই মাটন মাটন করে মনটা। মাটন করে কিন্তু জিনিসটা সত্যি মানে খুব স্পেশালি ফর কোলেস্টেরল। মানে এটা হ্যাঁ। সাংঘাতিক। মানে তাদের ক্ষেত্রে তো আমি বলব রেড মিটের ধারে কাছেই যাওয়া উচিত না যদি খুব আচ্ছা। হাই লেভেল অফ কোলেস্টেরল কারো থেকে থাকে। আচ্ছা। এবার সে মেডিসিন খাচ্ছে কিন্তু তাও যদি সে কন্ট্রোল করতে না পারে তো হুম, ঠিক আছে একদিন মাসে যদি সে খেতে চায় খেলো। হুম। এছাড়া কিন্তু মানে নরমাল চিকেন খাওয়াটাই বেটার। মানে এমনও উচিত চিকেনের মধ্যে যে ফ্যাট পোর্শনটা থাকে সেটাও যেন বাদ দিয়ে খাওয়া হয়। একদম প্রপার লিন প্রোটিন যেটাকে বলা হয় সেই হিসাবে যেন চিকেনটাকে খাওয়া হয়। মানে এটা চিকেনের কিন্তু ফ্যাট কঠিন পোর্শনটা একটা না থাকে। চ্যালেঞ্জ দিয়ে দিলেন, জানেন তো? কারণ অনেক যারা মাংস প্রেমী মানুষ, হুম, তারা কিন্তু চিকেনটাকে মাংস বলেই মনে করেন না। মনে তাদের কাছে করে না। মাটনটাই স্বর্গ। মাটনটাই হলো ফেভারিট। এমনকি হ্যাঁ, মাটনটাকেই তারা মানে সানডে মানে সেটাকেই জমিয়ে খাবে। হ্যাঁ। এটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ। সুতরাং যাদের কোলেস্টেরল হয়েছে, তারা মোটামুটি মাটনের দোকানের পাশ দিয়ে বা রেড মিটের দোকানের হ্যাঁ, পাশ দিয়ে চোখ বন্ধ করে চলে যান। চোখ বন্ধ তবে করে গিয়ে চলে। যদি একটু সুস্থ হতে পারেন। হ্যাঁ, একদম। আরেকটা হলো নিজেকে যদি আরো ভালো করে মেইনটেইন রাখা যায়, যদি হ্যাঁ। এক্সারসাইজ করা যায়, তাহলে এই মাটনটা যদি আপনি ওয়ান্স ইন আ মান্থ ও খান সেটাও আপনার শরীর থেকে বেরিয়ে যাবে টক্সিন হয়ে। কিন্তু আচ্ছা। আপনাকে কিন্তু ডায়েট চার্টটা এভরিডে খুব ভালো হুম। রাখতে হবে। তাহলে আপনি মাটন খেতে পারবেন। যদি একটু নিজেকে সুস্থ রাখতে চান সুস্থ এবং রাখতে চান। যদি শরীরে ব্যায়াম-ট্যায়াম করেন তাহলে হবে। আর ডিম এবং দুগ্ধজাত খাবার, হুম, এই দুটো একটা বেশ আমাদের দৈনন্দিন জীবনের পাতে পড়ে। তো হুম। সেক্ষেত্রে কোলেস্টেরল রোগীরা কতটা সাবধানে থাকবেন বা কি সতর্কতা অবলম্বন করবেন এই কোলেস্টেরল বিষয়ে? রোগীদের জন্য তো বলবো ডিম খেলেও দুধ খেতে না। মানে আচ্ছা। দুধটা তো আমি স্পেশালি না বলবো যেটা কোলেস্টেরল রোগীদের জন্য একদমই ঠিক না। মানে টোন মিল্ক বলা হয়, ডাবল টোনও এখন বলা হয়। কিন্তু হ্যাঁ। আল্টিমেটলি ওরা খাওয়ার থেকে না খাওয়াটাই বেটার। মানে আচ্ছা। ওটাতে কিছুই থাকে না। হুম। তো এর থেকে বেটার হয় দুধটা যতটা পারবেন পুরোটাই এভয়েড করে যাওয়া। মানে শুধু দুধ নাকি দুধজাত যে না, জিনিসগুলো রয়েছে দুধজাত হয়তো? জিনিসের দরকার নেই। দুধ হ্যাঁ, চিজও খাবেন না, মাখনও খাবেন না। তো দুধজাত আচ্ছা। কিছু জিনিসও আছে যেমন চিজ না খাওয়া ভালো, মাখন না খাওয়াটা ভালো। সেটাই। মানে এটা একদম পনির বা ছানা চলবে? ছানা পনির চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুধ জাতীয় যে চিজ, মাখন এটাও পুরোপুরি বাদ দিতে হবে। আর আর ডিম খেতে পারেন ওয়ান্স ইন আ উইক হয়তো কুসুম সমেত খেলে। কিন্তু বাকি আচ্ছা, দিনগুলো সাদাটাই বেশি খাবেন, কুসুমটা বেশি খাবেন না। কুসুমটা বাদ। হুম, মানে প্রত্যেকদিন যদি ডিম পাতে পড়তে হয় তাহলে ডিমের সাদা অংশটা সাদা খেতে অংশটা। পারবেন, কিন্তু কুসুম খাওয়া চলবে না। আচ্ছা, ফলমূল, এবার একটু ফলের দিকে আসি। ফল, সবুজ শাকসবজি আ এই খারাপ কোলেস্টেরলটা দূর করতে কতটা সাহায্য করে?
হ্যাঁ, ফল আর সবুজ শাকসবজি সবচেয়ে বেশি সাহায্য করবে। কারণ আমি একটু আগেই বললাম সলিউবল ফাইবার এগুলোর মধ্যে ফুল হ্যাঁ, অফ ফাইবার থাকে। হ্যাঁ। মানে একটা ওয়ান বোল অফ ভেজিটেবল যদি আপনি খেতে পারেন একটা দিনের মধ্যে একটা মিড মর্নিং এ, মানে সেটা আপনার জন্য প্রচন্ডভাবে একটা হেলদি হয়ে উঠবে। এছাড়া ফ্রুটস আছে, এখানে যেই ফ্রুটস গুলোতে ফাইবার খুব হাই ফাইবার থাকবে সেই ধরনের ফ্রুটস গুলো খান। সেই ফ্রুটস গুলো মানে যেগুলোতে ফাইবার জাতীয় জিনিস থাকবে সেটা কিন্তু কোলেস্ট্রলের জন্য খুব বেশি হেল্পফুল। আর যারা একটু স্মোকিং করেন, ড্রিঙ্কিং এর একটু শখ রয়েছে, সেটা যদি তিনি কোলেস্টেরলের পেশেন্ট হন, তার যদি কোলেস্টেরল থাকে, তাহলে কিভাবে কি পরামর্শ দেবেন, কিভাবে সাবধান করবেন তাকে? তাদেরকে একদমই বলবো ড্রিঙ্ক আর স্মোকিংটা টোটালি স্টপ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে ওয়াইন খেতে পারেন। ওয়াইনটা আমাদের হার্টের ঝুঁকি কিছুটা কমায় কারণ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে। কিন্তু আদারওয়াইজ কোন রকমের অ্যালকোহল বা কোন রকমের স্মোকিং কিন্তু একদমই করা যাবে না। আর যারা ধরুন কোলেস্টেরল থেকে বাঁচতে চাইছেন, তাদেরও বোধহয় এই দুটো জিনিস থেকে দূরে থাকা উচিত। দূরে থাকতে হবে। একদমই দূরে থাকতে হবে। হ্যাঁ, হয়তো তারা মনে করছেন যে হয়তো ঝুঁকি আছে। হয়তো সে ব্লাড টেস্ট করে দেখেছে একটু হলেও একটু হায়ার সাইড এ রয়েছে তার হ্যাঁ, কোলেস্টেরল মানে লেভেলটা। ধরুন বর্ডার লাইনে রয়েছে, বর্ডার সেরকমও লাইনে হতে রয়েছে। পারে। তাকে হ্যাঁ, কিন্তু এখন থেকেই কনসার্ন হতে হবে। তার ডায়েটে, তার লাইফস্টাইলের সব দিক দিয়ে। সেটা যেন কোনোভাবে একবার কিন্তু বাড়তির দিকে চলে গেলে নিচে ডাউন করা খুব টাফ। তাই জন্য ঠিক, বাড়তির দিকে কিছুতে না যায়। ঠিক। আর যারা রীতিমতো ডায়েট করছেন, যারা শারীরিক ব্যায়াম করছেন বা নিয়মিত হাঁটাচলা করছেন, হাঁটার অভ্যেস যাদের রয়েছে, আহ কোলেস্টেরল তাদের ধারে কাছে ঘেঁষে না, এরকম কি হয় নাকি তারপরেও চান্স থেকে যায়? হ্যাঁ, তারপরে হয়তো সে ডায়েট করছে বা সে হাঁটাচলাও করছে। হ্যাঁ, কিন্তু তারপরেও সে হয়তো খুব বেশি রেড মিট খাচ্ছে বা খুব বেশি আচ্ছা। ফ্রাইড আইটেম খাচ্ছে, খুব বেশি প্যাকেট জাতীয় যে খাবার সেগুলো খাচ্ছে। হুম, এবার সে ভাবছে আমি তো প্রচুর এক্সারসাইজ করি বা আমি প্রচুর ডায়েট করি, তো আমার হওয়ার চান্স নেই। কিন্তু তার নেই। মধ্যে কিন্তু চান্স একটু হলেও রয়েছে। একটু হলেও কিন্তু তার মধ্যে চান্সেস রয়েছে কারণ সে কিন্তু বাইরের একটা আলাদা ফুড খাচ্ছে। হ্যাঁ, মানছি সে সলিউবল ফাইবার খাচ্ছে। সে খুব ভালোভাবে এক্সারসাইজ এর সাথেও রয়েছে। কিন্তু যে মানে আদার্স যে জিনিসগুলো খাচ্ছে সেগুলোতে কিন্তু চান্সেস থাকার একটা হলেও চান্স থাকতে পারে। চান্স থেকে যায়। থেকে যায়। সুতরাং সাবধানতার অবলম্বন করলে সব হ্যাঁ, দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে যদি কোলেস্টেরল ধরুন কমেনি, সেক্ষেত্রে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। সেই একদম। সময় তো ওষুধের প্রয়োজন। আর আপনি বারবারই বলছেন যে ওষুধ যদি একবার কোলেস্টেরলের জন্য শুরু হয়, সেটা অনেকটা ওই থাইরয়েড এর মতো চলতে থাকে, সেটা চট চলতে করে। থাকে। হ্যাঁ, ঝট করে কমে না। এবার অনেকেই আছে যে কোলেস্টেরল এর ওষুধ স্টার্ট করেছে। হ্যাঁ, কিন্তু অনেকেই আছে যখন খুব হাই লেভেল অফ কোলেস্টেরল তখন হুম, সে তার সাডেন কিন্তু হ্যাঁ, আমি মনে করলাম আমার বর্ডার লাইনে আমার কোলেস্টেরল টেস্ট করে দেখলাম কোলেস্টেরল এসছে। কিন্তু সে ভাবছে আমি ওষুধ ধরবো না কিন্তু আমি এক্সারসাইজ স্টার্ট করব। সেটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ আচ্ছা। আপনি নিজেও জানেন না আপনার কোলেস্টেরল লেভেলটা কতটা ডেঞ্জারাস লেভেলে আছে। হুম, তো সেটা হয়তো আপনি কোনদিন এক্সারসাইজ করেননি, হঠাৎ করে আপনি জিমে গেলেন, এক্সারসাইজ স্টার্ট করলেন। তখন কিন্তু একটা বুকে প্রেশার আসতে পারে। হুম, চাপ আসতে পারে। তো এইজন্য সাডেন কখনোই কিন্তু জয়েন করবেন না গিয়ে জিমে যখন কোলেস্টেরল ধরা পড়বে। ডক্টরের পরামর্শ নেবেন। কিছু টেস্ট থাকে, টিএমটি টেস্ট থাকে। ওই ধরনের টেস্ট গুলো করে দেখে নেবেন যে আপনি মানে পসিবল কিনা জিম জয়েন করা তখনই জয়েন ঠিক, করবেন। কারণ ঠিক। কোলেস্টেরল যখন খুব হেভি হয়ে যায় তখন কিন্তু খুব বেশি হাঁটাচলা করা তখন কিন্তু একটা বুকে প্রেশার স্টার্ট করতে পারে। হ্যাঁ, এবার কোলেস্টেরল বর্ডার লাইনে রয়েছে। হয়তো সেরমভাবে এখন মেডিসিনের দরকার নেই। তখন কিন্তু আপনি ডায়েট আর আপনি এক্সারসাইজ করে সেই বর্ডার লাইন থেকে আরো নিচে নামাতে পারেন। অর্থাৎ সবসময় চিকিৎসক এবং বিশেষজ্ঞের পরামর্শ দরকার। সেইগুলো মেনটেন করে আপনারা ওষুধ খাবেন নাকি ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে কোলেস্টেরল কমাবেন, সেটা কিন্তু ডিসাইড করা হবে। নিজে থেকে কোনো ডিসিশন নেবেন না, সবসময় না, বিশেষজ্ঞের কাছে যান। আমাদের একদম। এটাই পরামর্শ। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে পেলাম আমরা আপনার কাছ থেকে। আজ হুম। আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।